গর্জন আছে, হাঁক করে সে গার উপর পড়াতে সে লোক আছে মানে পড়লি পারে একদম পুরো তার মানে বডির উপরে সে পড়ার সঙ্গে সঙ্গে সেই লোকের ওই বাঘের যে মানে একটা ওয়েটে সে লোকের মাথা একদম পুরো ওই কাদায় পুরো পুরো আছে তোমার একটা নারকেল যেরকম ডেবে যাবে সেরকমই মাথাটা ডেবে গেছে। যাওয়ার পরে ওর ওই মানে সঙ্গে সঙ্গে গলায় ধরে ফেলেছে, বাঘে ধরে নিয়ে চলে যাচ্ছে। আমরা এমন সময় ওই লোকটা হাঁকতে হাঁকতে আমার ধারে চলে আসতেছে, দাদা আমার বাঁচাও, দাদা আমার দাদার বাঘ নিয়ে আছে, বাঁচাও বাঁচাও। আমরা তখন নদীতে যখন নৌকোর উপর বসে আছি সেখান থেকে আমার এতে উপসর্গ বলি আমরা, ওটা আমাদের হঠাৎ মাত্র জল ফেলছে। এবার আমরা সেই জলটার বাতাসে যখন আমাদের নাকে যখন গন্ধটা আসে তখন ওই গন্ধটা পুরো আছে মানে মুতির যে গন্ধটা মানে হয়ে গেলে 2-1 দিন পর যেরকম মানুষজন পেঁচা করলে যেরকম গন্ধ লাগে সেরকম গন্ধ, মানে প্রচুর একটা গন্ধ। ভূত আসলে তখন ওরকম লাগে। আচ্ছা ওই হঠাৎ মাত্র গাছে তো জল পড়ছে, আর আমরা সামনে তখন দাঁড়িয়ে পড়ে আছে অনেকটা ভাবা চিন্তা করে নেই যে ওরা তো এমনি অনেকটা চরের উপরে বসে থাকে ওরা তোমার, মানে যখন ওরা ওই মানে কুমিরগুলো এমন একটা টাইপের হয় ওরা সবসময় নদীতে ডুমেরে থাকতে পারে না, ওদের যে কোনো একটা কুল ধরতেই হবে। কারণ ওই ওরা বেশি অংশ শীতকালের টাইপই, যেখানে সকালবেলা উঠে পা রোদটা লাগবে সেই রোদটার দিকে ওরা সবসময় সেই চরটাই ফলো করে বেশি, সেই চরে ওঠে বেশি। কোল মতো জায়গা যেখানে বাতাস উত্তরে বাতাসে লাগে না। জলে নেমে পড়লো, জলে নেমে পড়ে আমি মানে মাঝিয়ানা করি, আমি বললাম যে সামনে সাপ পার হচ্ছে, নদী আছে তোমার খাল পার হচ্ছে, তোরা নৌকো বাস নে। এবার সেই আমরা ওরা বললো কই, আমি সামনে তাগি দেখ বড় বিশাল বড় দুর সাপ পার হচ্ছে। সাপটার গা পুরো একদম হলুদ হয়ে আছে, আর সাপটা যতটা এরকম মোটা 8-10 হাত লম্বা। তা আমরা তো ওর দিকে আমাদের হাত পা লোম একদম পুরো খাড়া দিয়েছে, গোটা গরুর মাথা ধরতে গেছি দড়িতে বাঁধবো বলে ওদের সঙ্গে গল্প স্বল্প একটা সুন্দর মাছ কাঁড়া সবাই ধরে খায়, সবার সঙ্গে একটা পরিচিত আমাদের রাখতে হয়। সেই পরিচিত হিসেবে ওদের সঙ্গে কথা বলতে বলতে আমি যখন নৌকোটা ধরতে গেছি ওরা তখন আমার সঙ্গে সঙ্গে এরকম ভাবে কলার ধরেছে, কলারটা ধরে বলতেছে কি এই খান কিচ্ছাওয়াল, মেশিন বের করে বলতে খান কিচ্ছাওয়াল তুই এই মানে এটা কি দেখেছিস? আমি বললাম এটা তো কি দেখি, এটা তো সবাই জানে এটা কি, তুই তো বল দিন এটা কি। কি ওটা তো সবাই জানে, ওটা আমার বলতে হবে? তা বলতেস কি হ্যাঁ এটা কি বল দিন, ওটা তো মেশিন। লবণাক্ত জলের উপকূলীয় অঞ্চলে মৎস্যজীবীদের জীবন। সুন্দরবনের গভীর জঙ্গলেই যেতে হয় এই সমস্ত ছোট্ট ছোট্ট নৌকা নিয়ে। ভয়ঙ্কর সব খাঁড়ি, ভয়ঙ্কর জঙ্গলের ভেতরেই ঘটে যায় অনেক ভয়ানক ঘটনা, যা সুন্দরবন জঙ্গলের অভিযানের এক বিশেষ মরণ বাঁচনের মধ্য থেকেই মৎস্যজীবীরা তারা তাদের জীবন অতিবাহিত করছে। ভয়ঙ্কর সমস্ত ঘটনা শুনতে থাকুন। সুন্দরবনের অনেক সাক্ষী এবং সুন্দরবনের জন্য হৃদয়, সমস্ত অসহায় মানুষের পাশে দাঁড়াবার জন্য সুন্দরবনের প্রকৃত একজন হৃদয়বান ব্যক্তিকে আমরা আজকে পেয়েছি। আর তার যে মতামত এবং আদর্শ সুন্দরবনের এই ভূমিতে, তার ব্যক্তিত্ব সুন্দরবনের মানুষের কাছে অনেকটাই গ্রহণযোগ্য। এবং আমরা সত্যি এমন একজন ব্যক্তিকে পেয়েছি, দাদার সাথে পরিচয় হব এবং আমরা বিশেষ করে সুন্দরবন জঙ্গলের এবং মানুষের যে জীবনধারা নদীতে জঙ্গলে এবং বাঘের মুখে কুমিরের মুখে যে সংগ্রাম সুন্দরবনের মধ্যে চলছে, আমরা এই দাদার কাছ থেকে সমস্ত বিষয় শুনতে থাকব। সাথে থাকুন, সঙ্গে থাকুন। দাদা আপনার নাম? আমার নাম উত্তম জোরদার। আর দাদাকে অনেকদিন পরেই পেয়েছি, সত্যি বিশেষ করে আমরা খুবই আনন্দিত যে দাদার মতো একজন ব্যক্তিকে পেয়ে, যে সুন্দরবনের মধ্যে অসহায় মানুষের পাশে দাঁড়াবার এরকম হৃদয় এবং আজকের সমাজে যা চলছে তা প্রকৃত রূপেই খুবই মর্মাহত এবং দুঃখার্ত আমরা এবং শোকাহত। আর আমরা দাদার সাথে কথোপকথন করি। বন্ধুরা আপনারা দেখুন এবং আশা করি সমস্ত সুন্দরবনের মূল তথ্যগুলোকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং সুন্দরবনের যে প্রকৃত সমস্যা, প্রকৃত অবস্থা এবং প্রকৃত যে যুদ্ধ, নিজেদের জীবন বাঁচাবার জন্য লড়াই করে যে সংগ্রাম, সেই বিষয়ে দাদার কাছে শুনতে থাকব। দাদা আপনি কত বছর জঙ্গলে যাচ্ছেন? আমি এই 22 বছর জঙ্গল করছি। 22 বছর।
আচ্ছা, তাহলে এবার অনেক ছোটবেলায় জঙ্গল করছি, অনেক ছোটবেলা। তা ছোটবেলার জীবনটা একটু বলুন, এই নদী নালার জীবন, এবং কিভাবে জঙ্গল যাওয়া শুরু হলো, কিভাবে জঙ্গল জীবন, বাঘের জীবন, নদী নালার জীবন একটু শুনি। জঙ্গল যাওয়ার শুরু কথা হচ্ছে, আমরা যখন আমাদের সংসারের খুব পরিস্থিতি খারাপ ছিল, আমার যখন মার বাঘে ধরেছে হচ্ছে সুন্দরবনে, যখন বাঘের পিন, বাগদার পিন ধরতো আমাদের জঙ্গলের ওপারে, তখন সেখান থেকে হচ্ছে আমরা সবাই জাল টানতে যেতাম। এবার তারিখ হলেও পড়াশোনা করতাম। এবার তারিখ হলে আমরা সবাই ওখান থেকে ওই টাকা আয় করে কেউ টিউশনির মাস্টারে দিতাম, কেউ বইপত্র কিনতাম, কিনে কিনে টুকটাকে যেভাবে চালানোর দরকার সেভাবে চলতে চলতে আমার মাকে বাগে ধরে নিয়ে যায়। বাগে ধরলে আমার বাবা একা ছাড়িয়ে নিয়ে এসেছিল। ছাড়িয়ে নিয়ে আসার পরের থেকে তারপরে আমার মা যখন বেঁচে থাকে, তার চিকিৎসা করতে গেলে বহুত টাকার দরকার হয়েছিল। সেই টাকার প্রয়োজনে তখন বাবার এক হাতের আয় ছিল, আমরা তখন আয়ের নির্ভরে আমরা তখন আর পড়াশোনা করতে পারিনি। তখনই আমরা আস্তে আস্তে দেখলাম যে বাবার এক হাতের আয় মাকে বাঁচাতে গেলে তাহলে আমাদের প্রচুর ঋণ পাতির পর দিয়ে আমরা পড়ে যাচ্ছি। সেখান থেকে আমরা আস্তে আস্তে পড়াশোনা ছেড়ে দিয়ে আমরা যে যার মতো আস্তে আস্তে একটা কর্মস্থানে চলে যাই। এবার প্রথমে আমরা বাগদা ধরতাম নদীতে, বড় বড় নদীতে গাঙের মধ্যখান থেকে আমরা বাগদার পিন ধরতাম। পিন ধরে ওই 500 টাকা হাজার, 1000 টাকা হাজার বিক্রি করতে করতে দেখলাম যে এই বাগদার পিনে আস্তে আস্তে বন্ধ হওয়ার পথে চলে এসছে। আসার পরে তখন আমরা দেখলাম যে এই ইনকামে আর সংসার চলবে না। তারপর থেকে এই ঋণটা আমরা সত্যি করতে পারবো না। তারপর থেকে আমরা সুন্দরবনে কাঁকড়া ধরার 3জন মিলে আমরা একটা যোগাযোগ করি যে চল সুন্দরবনে আমরা কাঁকড়া ধরতে যাবো। এই সুন্দরবনে আমরা আস্তে আস্তে থেকে ওই যখন আমার বয়স, আমাদের যখন তখন ওইরকম 20 বছর বয়স, তখন থেকে আমরা শুরু করি জঙ্গল। ওই জঙ্গলে সেইভাবে চলছে, আজও পর্যন্ত চলছে। এখনো এই দুদিন পরেই নদীতে নামবো আমরা, এখনো নদীতে ইনকাম করি। আমাদের সংসারটা পুরো আমাদের এই সুন্দরবনের পরেই চলে। আমাদের এই কর্ম আমরা সবসময় ঘুরে বেড়াই। এরই ফলে আমাদের অনেক বাঘ, হরিণ বা ভূতির বা ঝড় ঝামটা, নদী খালের যে স্রোতের যে একটা ভয় থাকে, সব রকম সবার ভয়তে আমাদের সেইভাবে অনেক রকম মানুষের আছে। জীবনটা খুব হাতে করে নিয়ে আমরা বেঁচে থাক লড়াই করে ফিরে আসার মতো যে নির্বাচন করি, সে মানুষের সঙ্গে গল্প করলি যারা সুন্দরবনে বন করে, তাদের দুঃখ আর রাখার জায়গা নেই। ঠিক। এইবারে জঙ্গলে আপনারা কিভাবে মাছ কাঁকড়া ধরেন সেই বিষয়ে একটু শুনি। মাছ কাঁকড়া বলতে দুটো বিষয় আছে। যারা হচ্ছে সুন্দরবনে মাছ কাঁকড়া ধরতে যায়, আমরা তো মাছ কাঁকড়া তো আমাদের সহজে ধরতে দেয় না সরকার। সরকারের কাছ থেকে আমাদের একটা বিএলসি নিতে হয়, একটা মালিক আছে, তার সেই মালিকানার কাছ থেকে আমরা রেস্টি মালিকের কাছ থেকে একটা রেস্টি আমরা ভাড়া করে নিয়ে যাই। সেখান থেকে আমার একটা ওই ভাড়াটা একটা বিএলসি মালিকের, তাকে 50,000 কি 60,000 টাকা দিতে হয় বছরে। সেই রেস্টিটা আমরা ভাড়া করে নিই। ধরো হচ্ছে তোমার 2 রকমের পাস হয়। একটা পাস হচ্ছে এক কাঁকড়ার পাস, একটা পাস মাছের পাস। এই দুই ভাবে অফিস থেকে তার হচ্ছে লেখাতে হয়। এবার আমরা কাঁকড়া ধরি, আর অনেকেও আছে তারা হচ্ছে তোমার 5-6 জন করে যায়, তাদের নৌকোয় তারা ফাঁস জাল পাতে, তারা মাছের কারবারটা করে, আমরা কাঁকড়াবারটা করি। এবার তুই মাছেরটা চাইছো না কাঁকড়াটা চাইছো সেটা তো বলতে হবে। এবার দুটোই তো একসঙ্গে তো বলবো না, কারণ যখনই যেটা কাঁকড়ার প্রশ্ন হবে তখন কাঁকড়ার দিকে বলবো, আর যখনই মাছের দিকে যখন বলবে তখন মাছের দিকে বলা যাবে। আচ্ছা, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা ভূতের গল্পটা কাঁকড়ার সাথে শুনবো, আর মাছের গল্পটা বাঘের সাথে শুনবো, ঠিক আছে? দুটোই একই সঙ্গে গল্প করা যাবে। বিষয়টা হচ্ছে ধরো আমরা এখান থেকে 7-8 ঘন্টা আমাদের বাড়ি নৌকো ছেড়ে দিলে 7-8 ঘন্টাকে আমাদের নদীতে বেয়ে বেয়ে চলে যেতে হয়, গিয়ে গভীর জঙ্গলে আমাদের ঢুকতে হয়। সেখান থেকে আমরা আস্তে আস্তে ওই সুন্দরবনে যখন আমরা ওই কাঁকড়ার দোন ফেলতে ফেলতে যখন গভীর জঙ্গলে ঢুকে পড়ি, তখন বনে তো আমরা ওই 3টে লোক ছাড়া তার দ্বিতীয় কেউ থাকে না। আর বন জঙ্গলে তো পশু পাখি তো থাকবেই, হরিণ থাকবে, বাঘ থাকবে, মানুষ থাকবে, হরিণ বাঁদর থাকবে, কুমির থাকবে, কামড় থাকবে, প্রচুর ওদের যে যেরকম ভাবে বা বনের ভিতরে বাস করছে, সেরকম ভাবে তাদের সঙ্গে লড়াই করে আমাদের মাছ কাঁকড়াটা ধরতে হয়। তা আমরা ধরো এই একটা দোনে 8-900 চারা বাঁধা আছে, আমরা ওই দোনটা যখন ফেলি, 8-900 চারা বলতে
একটা দোন ফেলে প্রায় 2000 হাত ভিতরে ঢুকে যাবে, 2000 হাত ভিতরে ঢুকে যাবে। তাহলে 2000 ভিতরে একটা খালের মানে যদি শাড়ির ভিতরে যদি যে নালাগুলো আছে সেই নালার ভিতরে আমরা 2000 ভিতরে ঢুকে যাচ্ছি, তখন মানে এত জায়গা শর্ট সরু জায়গায় আমরা ঢুকে যাচ্ছি যে আমাদের নৌকোর গাত থেকে আর মানে বনের গা একদম অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। সেখানে কোনো মানে যদি বাঘ আমাদের মনে করে যে আমাদের মানুষকে ধরবে, সেখানে লাভ দেওয়া লাগে না, হাত দিয়ে তুলে নিতে পারে আমাদের, এরকম আমরা ঢুকে পড়ি। তা আমরা সেখানে কি করি, শুধু ওই একমাত্র ঈশ্বরের নাম ডাকি যে আছে তোমার ঠাকুর আছে দুটো মাছ কাঁকড়া দিও ঠাকুর, কারো বিপদ আপদ যেন না হয়, ঠাকুর যেন সুস্থ মতে বাড়ি যেতে পারি, এই কামনা আমাদের সবসময় দেহের ভিতরে থাকে। বনবিবির নাম করি বেশি আছে তোমার এই বিষয়গুলো। তো এই সুন্দরবনের আছে মাছ কাঁকড়া যারা দিবে মানে একটা একটা এই দোকান এই ফেলে আমার ছেলেরা, আমরাও ফেলবো। সে ও খুলে না থাক, দেব জানে সব, ওর তারা বাধা জানে না এই কামড়া বেঁধে রাখিছে। আচ্ছা, এটা একটু দেখাই। ওইটা হচ্ছে কাঁকড়ার দোন বাঁধা আছে, এতে বোধহয় 500 চারা বাঁধা আছে এইটা পুরোটা, তাই তো? পুরো দোন ও ফেলতে ফেলতে এখান থেকে এই যে এটা কি আছে, মাছ? মাছ এ কি মাছ আছে? হচ্ছে এই ছোট পুঁটি মাছ, পুঁটি মাছ বুড়ো মাছের চারা, এগুলো কিনে আনতে হয়? কিনে আনছে। 250 টাকা কেজি 1 কিলো মাছের দাম। তাহলে কাঁকড়া ধরতে গেলে আপনাদের খরচও করতে হয়। বিশাল খরচ, বিরাট আমরা বিরাট 90 আছে 15-20 টাকা একবার খরচ হয়ে যাবে। আমাদের খরচ খুব। অন্তত 30 কেজি চারা, তাই তো? চারার দাম শুধু 10 টাকা। তাহলে এই দোনে আপনার আর আমার প্রায়, ছেলেরা নেবে এতটা, এটা আপনারা নিয়ে যান? আমাদের, আমরা কালকে যাবো। আর এই জেঠিমারা আগামীকাল যাবে, ডবল নিয়ে যাবে, 3 ডবল, আর এই জেঠিমার বাঘ আক্রমণ হয়েছে এখানে ডবল নিয়ে যায়। দেখতে পাচ্ছেন, কানের ধারে, চোখের উপরে। আর আমরা কথা বলছি দাদার সাথে। আমার ছেলে হ্যাঁ, এই দোন ফেলতে ফেলতে আমরা চলে গিয়ে বনের ভিতরে, আমরা সেখান থেকে দোনটা ফেলার পরে আমরা 5 মিনিট মতো ওয়েট করি, মানে আর আবার আস্তে আস্তে মানে আবার দোনটা তুলতে তুলতে আমরা আবার সেই দোন নৌকোর ভিতরে তুলতে তুলতে কাঁকড়া যখন পাই তখন আমরা খোপে রেখে দিই আর জালতি কাটিয়ে দিই, আসার সময় আমরা তুলে নিই। তুলে নিয়ে আসার পরে আস্তে আস্তে দেখা যাচ্ছে হঠাৎ মাত্র আমাদের সামনে মানে বাঘও পড়তে পারে এবং কোনো ভূতও পড়তে পারে, বা কোনো হঠাৎ মাত্র বনের ভিতরে কোনো বড় ধরনের একটা মানে মানে ইয়েও বেরোতে পারে, মানে দস্যু বেরোতে পারে। তাদের কাছ থেকে আমাদের বেরোতে গেলে ওই আমরা তো আর সেখান তো আমাদের 3টে লোকের সাথে কিছু করার থাকে না, ওই ঈশ্বরের নাম সুন্দরবনের বন যারা করে তারা মনোদৈবী মান নাম করে ডাকে যে আমাদের মানে কিভাবে বাঁচতে পারবো, সে তার হাতে অনেকটা খেলা দাঁড়ায়। কারণ সুন্দরবনের ওপরে যারা বন জঙ্গল করে তারা হচ্ছে অ্যাকচুয়ালি বনদেবীর নাম ছাড়া একমাত্র তাদের কোনো জায়গা নেই, ওই মার নামেই করতে হবে, বনদেবীর নাম করতেই হবে। সাজঙ্গুলি আছে, গাজী সাহেব আছে, ওরা ওই সুন্দরবনের ওপরে ওদের আছে মানে ওরা ওখানে ছেড়ে দিয়েছিল, ওদের একটা দুঃখে যাত্রার একটা মানে ইতিহাস আছে ওদের কাছে। ওইটা একটু দাদা খুলে বলুন তো, আমরা জানতে চাই বিষয়টা। এবার এইটা শেষ হোক, আচ্ছা। এবার এইটা এই ওখান থেকে ধরো আমরা হোমচি গেলে একটা আকাশে প্রচুর এই বর্ষাকালের সময় ধরো আমরা নদীতে দোনটা শাড়ির ভিতর থেকে বেরিয়ে আস্তে আস্তে আমরা চলে আসতেছি, হঠাৎ মাত্র দেখলাম একটা গাছের থেকে হচ্ছে তোমার মানে জল পড়ছে খুব জোরে। একটা সেই গাছটা হচ্ছে তোমার মানে পোকড়া টাইপের গাছ, মানে ছিদ্র আছে অনেকটা ঢোড় মতো জায়গা, হঠাৎ মাত্র জল পড়ছে। এবার আমরা মানে এদিক ওদিক লক্ষ্য করতে করতে আসতেছি, এসে দেখি ওই সামনের থেকে আমাদের সামনে মানে ওইরকম ভূত লেগে গেছে আছে তোমার এতে উপসর্গ বলি আমরা, ওটা আমাদের হঠাৎ মাত্র জল ফেলছে। এবার আমরা সেই জলটার বাতাসে যখন আমাদের নাকে যখন গন্ধটা আসে তখন ওই গন্ধটা পুরো আছে মানে মুতির যে গন্ধটা মানে হয়ে গেলে 2-1 দিন পর যেরকম বা মানুষজন পেঁচা করলে যেরকম গন্ধ লাগে সেরকম গন্ধ, মানে প্রচুর একটা গন্ধ। ভূত আসলে তখন ওরকম লাগে। আচ্ছা, ওই হঠাৎ মাত্র গাছের তো জল পড়ছে, আর আমরা সামনে তখন দাঁড়িয়ে পড়ে আছে অনেকটা ভাবা চিন্তা করে নেই যে তাহলে আমাদের পেছনে কিন্তু আছে তোমার উপসর্গ লেগে গেছে বা ভূত লেগে গেছে, সাবধানে কাজ বাজ করিস। এবারে আমরা হঠাৎ মাত্র তখন নৌকোটা সাইড করে নিয়ে যে গাছটায় জল পড়ছে তার অপর সাইড দিয়ে আমরা তার অপর পাত দিয়ে আমরা সেখান থেকে মানে কোরাচিংটা করে নিই, কোরাচিং নিয়ে করে এসে সেইভাবে আস্তে আস্তে আমরা চলে আসি।
এবার অনেকক্ষণ আমরা যখন দেখলাম যে আবার সামনে একই তাল হচ্ছে, তখন আমরা খুব জোরে হাঁক মারি, যাই কি হচ্ছে এসব, এইরকম করে একটা মানে নিজেদের সাহস আনার জন্য বা ওকে একটু ভয় দেখানোর জন্য নিজেরা আমরা ওইসব গুলো করে এইবার আমরা মানে সুন্দরবনে মাছ কাঁকড়া মারি। এরপরে আর দেখা যাচ্ছে অনেক লোকেই আছে তোমার মাছ কাঁকড়া ধরে, সবাই ধরে, কিন্তু এমন একটা পরিস্থিতি দেখা যাচ্ছে তোমার কেউ মাছ কাঁকড়া ধরতে ধরতে হঠাৎ মাত্র তার গার পুরো বাঘ পড়ে গেল। এবারে 3 জন লোক মানে কেউ যদি সাহস করে যদি মনে করে যে আছে তোমার অনেকটা বাঘের গায়ে একটা আঘাত করা বাড়ি দিতে গেলে তার বহুত দেহই মানে শক্তিমান হতে হবে বা দেহই সাহস দরকার প্রচুর। তা একটা মানুষের ধরো বাঘে ধরেছে, আমাদের চোখের সামনে যেরকম আমার নিজে হাতে ছাড়িয়ে আনা তোমার, আমরা মানে দুখানা নৌকো ছিলাম, একজন এরকম সন্ধ্যার টাইমই তখন হচ্ছে বেলা ডোবর বসার মতো হয়ে গেছে, সে তখন হচ্ছে তোমার আস্তে আস্তে ওই মানে আমাদের সঙ্গে একটুখানি আমরা ওই জায়গায় 10 বছর মানে কাঁকড়া ধরছি, ওই 2-4 গুণ এসে সে আমাদের সঙ্গে একটু ঝামেলা মতো করে আছে তোমার সন্ধ্যার টাইমই বক্সি নিয়ে ওই আছে খাল নালের ভিতরে সরু সরু নদীর ভিতরে গিয়ে ঢুকে খালের ভিতরে ঢুকে ও আছে ওই মানে আছে ওই দিচ্ছে তোমার মানে বক্সি টকা দিচ্ছে ওই বুড়ো মাছের খাদে। আচ্ছা, এমন সময় ও যে মাথাটা নিচে করে আছে ওরা দুজন, আর একজন নৌকো ছিল, হঠাৎ মাত্র ওপর থেকে বাঘ হাঁক করে একদম পুরো ওর একটা বাঘের একটা গর্জন আছে, হাঁক করে সে গার উপর পড়াতে সে লোক আছে মানে পল্লী পারে একদম পুরো তার মানে বডির উপরে সে পড়ার সঙ্গে সঙ্গে সেই লোকের ওই বাঘের যে মানে একটা ওয়েটে সে লোকের মাথা একদম পুরো ওই কাদায় পুরো আছে তোমার একটা নারকেল যেরকম ডেবে যাবে সেরকমই মাথাটা ডেবে গেছে। যাওয়ার পরে ওর ওই মানে সঙ্গে সঙ্গে গলায় ধরে ফেলেছে বাঘে, ধরে নিয়ে চলে যাচ্ছে। আমরা এমন সময় ওই লোকটা হাঁকতে হাঁকতে আমার ধারে চলে আসতেছে, দাদা আমার বাঁচাও, দাদা আমার দাদার বাঘ নিয়ে যাচ্ছে, বাঁচাও বাঁচাও। আমরা তখন নদীতে যখন নৌকোর উপর বসে আছি, সেখান থেকে নৌকো এনে তারপরে সন্ধ্যা হয়ে গেছে, আমরা তখন সবাই ভাবতেছি যে এই লোকের ছাড়াতে গেলি আরো অন্য লোকের কোনো ক্ষতি হয় কিনা, মানে একজনের তো জীবন চলে গেছে অলরেডি, আর একজনের এই যে ওই লাশটা আমাদের যখন ওদের কাছ থেকে বাঘের কাছ থেকে ছাড়িয়ে একটা জঙ্গলের ভিতর থেকে বাঘের কাছ থেকে যখন একটা লাশ ছাড়িয়ে নেওয়া হয়, তখন তাকে অপরকেও আবার চিন্তা করতে হয় যে সেই মানুষটার আর একজনের ক্ষতি হবে কিনা, সেটাও একটা ভাবার বিষয় এসে যাচ্ছে। অনেকে বললো যে আছে ঠিক সন্ধে হয়ে গেছে, ও তো নিয়ে গেছে, তা আর যাওয়ার দরকার নেই, কারণ আমাদের গার পর যদি পড়ে। তাও আমি জীবনের মায়া না মানে ভরসা না করে বললাম মান নাম করে ওর তাই যাওয়া হবে। সে আমরা আস্তে আস্তে ওখান থেকে উঠে ওই বনের ভিতরে, তখন সন্ধ্যার টাইম হয়ে যাচ্ছে, তখন আমরা ওই সেই বাঘের যেখান থেকে নিয়ে গেছে লোকটা সেখান থেকে বাঘের খোঁজটা ধরে একটু ভিতরের দিকে ঢুকে গিয়ে বললাম 20-50 হাত ঢুকে দেখলাম যে গুড়ি মেরে দেখলাম যে কতটা দূরে নিয়ে গেছে, তাও নাজাল পাচ্ছি না, দেখলাম 100 হাত মতো আমরা চলে গেছি। গিয়ে দেখি সে লোকটার মানে বাঘটা খুব কষ্ট হয়ে পড়েছে, মানে একটা মানে উপর থেকে জাম করে খালের ভিতরে যাচ্ছে তোমার, খালের মানে একদম পুরো রুইতে পড়েছে, অনেকটা পাক ছিল, সেখান থেকে একটা মানুষের মানে কোলে করে ওই বাঘটা মুখে যখন তুলে নিয়ে যখন উপরে চলে গেছে, তখন আছে তার একটা মানে উপরে গিয়ে একটা জিরি নেওয়ার মতো একটা করছিল। সেই সময় আমরা মানে অনেকটা ফলো করতে করতে গিয়ে দেখি বাঘ মানে মানুষটার ওই মানে দেহের ভিতরে বাঘের দেহের ভিতরে আছে, ও আছে তখন মানে দাঁড়িয়ে পড়েছে। আর আমরা তখন ওই বাঘটা দেখে প্রচুর হাঁকাহাঁকি করে সেই বাঘ তখন গর্জন করছে, আমাদের ভয় দেখাচ্ছে, আমরা ওদের কাছ থেকে সেই বাঘটার কাছ থেকে মানুষটা জীবাই হোক গাছের গায়ে বাড়ি বাড়ি হাঁকাহাঁকি করে মানুষটাকে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে তারপর তখন সেখান থেকে আনলাম, এনে আছে তার তখন তো আর তার গায়ে মানে কিছু নেই, মানে পুরো সব উলঙ্গ হয়ে গেছে, কারণ বনের ভিতরে যে বড় বড় এত বড় শুলো আছে, ওই শুলোর গায়ে তার প্যান্টটা লেগে প্যান্টটা খুলে গেছে, মানে গামছাও খুলে গেছে, দেহ যে জামা ছিল সে জামা তো একদম পুরো ছিঁড়ে ফেলেছে। তার মুখের যে আকৃতি, সে আকৃতি আর চেনার মতনই, মুখে যে রক্ত একদম পুরো লাল হয়ে আছে। আমরা ওখান থেকে 3-4 জন ধরে আছে মানুষটাকে আস্তে আস্তে মানে টেনে টেনে নিয়ে আসার পরে ওখান থেকে মানে তাকে নদীর আবার ওই মানে খাড়ির ভিতরে সরু নদীর ভিতরে ওখান থেকে পাড়ের উপর ছেড়ে দিয়ে গড়িয়ে একদম রুইতে এসে পড়েছে, ওখান থেকে আবার হাত ধরে ওই বড় নদীতে বের করে নিয়ে তারপরে তাকে আছে ওই নৌকোয় তুলে গাটা মানে ধুবি টুবি দিয়ে তার মানে যে কাঁথা ছিল, যে আমার রাত্রি যে বিছানায় আমরা শুই জঙ্গলের ভিতরে, সেই কাঁথাটা ওর মানে গায়ে দিয়ে সেইভাবে ওদের ওই ফরেস্টারের বোর্ডের সঙ্গে যোগাযোগ করিয়ে দিয়েছিলাম, যে ওরা তারপর চলে এসেছিল। আর আমরা ওখানে ওই আমাদেরও এরকম ওই মানুষের বাঘের কাছ থেকে যখন লাশ যখন ছাড়িয়ে নিয়ে, তখন আমাদের খুব একটা মানসিকতা খারাপ হয়ে গেল, একটা মানুষের চোখের সামনে জীবন চলে গেল। আমরা মানে খুব একটা দুঃখিত মানে
এত কষ্ট লাগছে আমাদের মনে যে একটা মানুষ এতভাবে চলে গেল। আমাদেরও আর পরের দিন আর নদীতে আর কাজ করার ইচ্ছা ছিল না। আমরা সবাই আলোচনা করে আমরা তার পরের দিনও বাড়ি চলে এসেছিলাম। এসে আছে দেখলাম যে সেই ছেলেটার বাড়িতে পরিস্থিতি খুব খারাপ, ছেলেটা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, সেই সময় তার বাবা চলে গেছে। আত্মীয়ের কাছ থেকে শুনে শুনে দেখলাম যে সেই মানে ছেলেটারও পরিস্থিতি, বাবা মরে গেছে, এদিকে উচ্চ মাধ্যমিক পরীক্ষাও শুরু, এমন একটা মানে পজিশন পড়ে গেছে, সেই মাধ্যমিক পরীক্ষায় ছেলেটার দেওয়া হলো না। তাহলে এই এত কষ্টের উপরে আমাদের এই সুন্দরবনে মাছ কাঁকড়া ধরতে হয়, এটা একটা বিশাল বিশাল সত্যি। আচ্ছা দাদা, সুন্দরবনের জঙ্গলে এবারে আপনার কাছে দিয়ে শুনবো যে ডাকাতি করে যারা, তাদের বিষয়টা একটু বলুন। ডাকাতি আমার দুয়ার হয়েছে, মানে আমরা হচ্ছে তোমার সুন্দরবনের টুরিস্টের লাইনে থাকি, হচ্ছে চোরাগাজির উপরে আমাদের, মানে আমরা এরকম আমার জীবনে যা হয়েছে সেটা দুয়ারেই এই মানে 24 সালে ডাকাত করেছে, 25 সালে ডাকাত করেছে, আর এই 26 সাল এই উঠে উঠে আমার 2 বছর ডাকাত করেছে। হচ্ছে আমরা এরকম 3টে লোক ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছি রাত্রিতে। এবার ওরা আমাদের মানে রাত্রি আসতেছে গাজির খালে, গাজির খালে, হ্যাঁ ওই চোরা গাজির খালে, যারা নেট দেখে তারা ওই টুরিস্টের লাইন বুঝতে পারবে যে কোথায় বলেছে। আমরা এরকম আছে মানে ঘুমিয়ে পড়েছি, হঠাৎ মাত্র একটা নৌকো বেয়ে আসছে, এসে হচ্ছে আমরা তাদের গায়ে আমি টস মারলাম। টস মারার পরে সে লোক আছে, আমি বললাম দাদা কিসের নৌকো? সে বলছে জালের নৌকো, বড় নৌকো। এবার ছোর কোলে 5 জন ডাকাত বসে আছে, ওরা আমাদের ডাকাত করবে আমরা বুঝতে পারছি না। আর একজন হালিয়ে আছে, গুলু মাথায় 2 জন বসে আছে। আর আমি যখন ওদের গায়ে টস মারেছি তখন ওরা বলছে যে জালের নৌকো। জালের নৌকো অনেক লোকই তো প্রচুর, আমাদের সুন্দরবনে প্রচুর 300-400 নৌকো, ফাঁদ জালের নৌকো চলে, মাছ ধরে। আমাদের চোখের সামনেও আছে তোমার অনেক গায়ে, ওদের গায়ে আমরা রাত্রিও থাকি। ওরা এবার আমি জেগে আছি বলে ওরা কি করেছে, নৌকোটা নিয়ে আবার সাইডে চলে গেছে। যাবার পরে সেই মেশিন, ওরা আবার ওই ওখান থেকে জেগে আছে বলে ওরা আবার কানার থেকে মেশিন সব রেডি করে নিয়েছে, নিয়ে গামছা গায়ে দিয়ে গলুর মাথায় বসে চুপচাপ মেরে 2 জন বসে আছে, আর হালি একজন। আর ওদের একটা ছই তৈরি করে আছে, ওই ছই কোলে 5 জন বসে আছে ওরা। এবার বসে আছে, এবার আমি ওরা ওখানে ওই কানায় দেরি করছে বলে আমি দ্বিতীয়বারে টস মারিছি ওদের গায়ে। টস মারার পরে আমি বলছি দাদা তোমরা কিসের নৌকো বলো তো? তা বলছে কি যে হচ্ছে বাইরে একজন একটা নৌকো ফাঁদ জাল দিচ্ছে, ওরা ওই ডাকাতি করবে, ওরা মনে করছে ফার্স্টের বোর্ডে আলো জ্বলছে নাকি বা ফার্স্টের বোর্ডে টর্চ মারছে নাকি, ওরা খুব আইডিয়া করতে পারছে না। কিন্তু আমি তো সেরকম ভাবে ভাবছি না যে হচ্ছে আমি যে ও ডাকাতি করবে কিনা, সেটা তো আমি ভাবতে পারছি না। এবার আমি অলরেডি বলেছি না ওটা ফাঁদ জালের নৌকো, ওরা বাইরে ফার্স্টের বোর্ড নেই, তোমরা কি হচ্ছে ওই চালাখড়া পার্টি, মানে তোমার যদি চালাখড়া পার্টি হতো তো ফার্স্টের বোর্ড না, তোমরা চলে যাও। আমার সততাদের আমি বলেছি সেরকম ভাবে। বলার পরে ওরা হচ্ছে তোমার মোটামুটি তোমার মানে আইডিয়া করে নিচ্ছে যে ও যখন বলছে যে ফরেস্টের বোর্ড না, তাহলে ফরেস্টের বোর্ড না। এবার ওরা তখন ওখান থেকে আছে তোমার গলু মাথায় 2টো মেশিন আছে, তোমার দুটো ছক্কা মেশিন, ওরা অলরেডি 2টো মানে গামছা গায়ে দিয়ে বসে ওর কোলে বসে আছে। এবার ও আস্তে আস্তে আমি বলছিস কি যে তোমরা চলে যাও, ভয় করো না, চলে যাও ওখানে, ও আছে তোমরা যদি চালাকড়া পাঠিয়ে হও চলে যাও। ওরা হচ্ছে আস্তে আস্তে আমার গায়ে গল্প করতে করতে আমার গায়ে চলে আসার পরে আমি যখন ওদের ওই বোটের ওই নৌকোটা গলুর মাথা ধরতে গেছি দড়ি দিয়ে বাঁধবো বলে, ওদের সঙ্গে গল্প স্বল্প একটা সুন্দর মাছ কাঁকড়া সবাই ধরে খায়, সবার সঙ্গে একটা পরিচিত আমাদের রাখতে হয়। সেই পরিচিত হিসেবে ওদের সঙ্গে কথা বলতে বলতে আমি যখন নৌকোটা ধরতে গেছি, ওরা তখন আমার সঙ্গে সঙ্গে এরকম ভাবে কলার ধরেছে। কলারটা ধরে বলতেছি কি এই খান কিচ্ছে বল, মেশিন বের করে বলতে খান কিচ্ছে বল, তুই এই মানে এটা কি দেখেছিস? আমি বললাম এটা তো কি দেখি, এটা তো সবাই জানে এটা কি, তুই তো বল দিন এটা কি। হ্যাঁ কি ওটা তো সবাই জানে, ওটা আমার বলতে হবে? তা বলতেস কি হ্যাঁ এটা কি বল দিন, ওটা তো মেশিন। তাও বলতেস কি যে মেশিন কি করে বল দিন, তাহলে কি করে মানুষ মারে, তুই তাহলে তো তুই সব জানিস, তোর নৌকোই মেশিন আছে নাই? তাহলে তুই না মেশিন টেশিন আমাদের নেই। এবার বলতে এখানকে চল উঠে আয়, নৌকো উঠে আয়। আমি বললাম যে মেশিন হচ্ছে তোমার কোথায় উঠে যাবো তোমাদের নৌকোয়? তো বলতে উঠে আয়, কোথায় নিয়ে যাচ্ছি তুই দেখিস কোন, একটুক্ষণ পরে বুঝতে পারবি কোথায় নিয়ে যাচ্ছি। তো আমি তো যাবো না। ও মোটামুটি তোমার ওরা 3-4 জন আমার ওই ছোরকলতে বেরিয়ে এসে 3-4 জন একদম পুরো ধরে নিয়ে ওদের মানে ছোরমুখী বসিয়ে ছোরকলতে একটা বড় মেশিন টান মানে টানিয়ে সাত করে টানিয়ে বের করলো করে আমার বুকি এরকম বন্দুক ধরি আমার ডোরা ওদের ওই নৌকর ওই বড় নৌকর ভিতরে মধ্যিখানে আমার বসিয়ে বুকি বন্দুক ধরে গোলায় দা ধরেছে।
আর একটা লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তিনজন আমার পেছনে শুধু মানে ওরা আমার ধরে গেছে, আর আমার নৌকোয় আরো 4 জন উঠে পড়েছে। উঠে পড়ে আমার নৌকোর গ্রাফি তুলে নেয়, বলতেছে কি যে খালি করলে হাট, খানি কি চলে গো, খালি করলে হাট। খালে খোলে নেগালে আছে তোমার, আমার তো আগে চলে গেছে ওরা খালে খোলে নেওয়ার পরে মানে আমাদের নৌকা গ্রাফি ফেলে নিয়েছে, ওরা গায়ে ধরেছে, ধরে হচ্ছে জিজ্ঞেস করতেছে এখান কি চল, তোকে মেশিন কই, ফোন কই। তা আমরা বাচ্চার তাগিদায় বলতেছি আমাদের ফোন নেই। এবার আবার ফোনটা আমরা হচ্ছে তোমার মানে জামা কাপড়ের ভিতরে রেখেছিলাম, যে চুল লুকিয়ে রেখেছিলাম, যে ফোনটা পালিয়ে আমাদের মারবে খুব, কারণ এই যদি আমরা এরাই ডাকাত করে নিয়ে যাচ্ছে, আমরা যদি কোথাও ফোন করি তা ওরা সেই ভয়তে আগে ফোনটা নিয়ে নেয়, যে কোথাও যেন ফোন না করতে পারে এরা। এবার সেই ফোনটা মানে আমাদের কাপড় মানে জামা কাপড়ের ভিতরে পোড়া ছিল, ওরা সেই সময় ওখান থেকে ওই নৌকোয় ফোন চেষ্টা করতে খুব। এবার ওরা ওই টর্চ মারি মারে সমস্ত জিনিসপত্র আমাদের কাংড়া, তারপরে পুরো চাল জিনিসপত্র একদম পুরো নৌকোয় সোলার প্লেট ইয়ে করে টোটালে আমাদের প্রায় আছে তোমার কাংড়া ব্যাটে 60-70 হাজার টাকার জিনিস ওরা সব তুলে নিল। তুলে নেওয়ার পরে আছে তোমার ওই জামা কাপড় ঝাড়া দিয়েছে পাশার দিকে, নৌকোর পাশার মাথার দিকে বেডিং অবস্থা শোয়া, বেডিং পাতা ছিল, কাতা মধ্যে পাতা ছিল আমাদের, সেই অবস্থায় নাড়া দেওয়ার পরে ফোনটা পালিয়ে পার বলতে এখান কি চল, তুই মিথ্যে কথা বললি কেন, এই যে তোর কাছে ফোন আছে। তা আমি তখন আর কিছু বলতে পারতেছি না। এবারে ও আছে পেছন দিক থেকে আমার একটা বাহাত দিয়ে চড় মারলে এত ধরে, এরম ভাই সাপাটা একটা চড় মেরেছে, তো আমার একদম পুরো এই ওর আঙুলটা আমার চোখের গুলো ঢুকে গেছে, গিলে আমি আর যন্ত্রণায় বসতে পারছি না, আমার পুরো মানে ব্রেন গা মাথা ঘুরিয়ে মানে নেক্সট বিশাল ধরে। তখন আমি বলতেছি কি যে মানে ওই আমার আর দুটো ছেলে বলছে কি আমরা তো সব দিয়ে দিচ্ছি, তাইলে আমাদের মারছেন কেন, স্যার মারবে না, স্যার মারবে না, বলতে এই তোর কি হয়, তো আমার কিছু হওয়ার দরকার নেই, আমরা তো একসঙ্গে বোন করি, আমরা ভাই ভাই মতো বোন করি, তো আমাদের এই 60-70 হাজার টাকার জিনিস তোমাদের দিয়ে দিয়েছি, তাও আমাদের মারছেন, তুই তো মিথ্যে কথা বলি কেন, ফোন নি। তো বলতে কি স্যার বাসার তাগিদায় সবাই তো বলে যে মানে কিছু নিন, ঠিক আছে, তা আপনারা তো সব টোটালে নৌকো তো ধুলোসাৎ করে নিয়ে চলে গেছেন। আর লাস্ট অব্দি ওরা হচ্ছে আমার মানে জিনিসপত্র তুলে নেই, বলতে এখান কি চল ওই নৌকো ওঠ। আমি নৌকো উঠলাম, উঠে বলতেছি কি যে আছে ওই নৌকোতে উঠে বনে খোলে হাঁটে যা, নৌকো কুরুল দিয়ে কুপি ডুবি দাও। তা আমাদের কি তা সব তো নেনেছো, তা এর চেয়ে আমাদের 3টের কপি দিয়ে তোমরা চলে যাও, আমাদের তো আর মানে বাচ্চা তো কিছু রাখলে না তোমরা, তা তোমরা আমাদের নৌকোতে তো মানে খাবার জিনিস পর্যন্ত আমাদের সব তুলে নেছে, নেওয়ার পরে আমরা বিড়ি খাই, সেই বিড়ি পর্যন্ত ওরা তুলে নিয়েছে। আমার মানে জঙ্গল করে বলে আমাদের পীর সাহেবের মানে এই বনদেবীর যে মাল ইটালি আমরা নিয়ে যাই, সে মাল ইটালি সব আমাদের সব তুলে নেছে। নৌকো আমাদের আর কিছু রাখনি, ডাড় বুটি পর্যন্ত ডাড় বুটি সব কিছু তুলে নেছে, নিয়ে আমাদের ওই শাড়ির খোলে রেখে বলতে খানকি চল রাত্রি মানে গভীর জলে নেই পড়ে। আমি তো এই রাত্রি গভীর জলে আমরা কোথায় নেই পড়ো, তো বলতে কোথায় নেই পড়ে ওসব আমরা জানি। আমরা বলতেছি এর চেয়ে আমাদের মারে থুই যা, আমরা এই মালের ভিতরে গিয়ে এখন রাত্রি কোন গাছে উঠবো, এখন সেখানেও সাপের ভয় আছে, তারপরে তোমার বাঘের ভয় আছে, আমরা কি করে যাবো, বলতে নৌকো কুরুল দিয়ে কুপিয়ে দাও। কি দাও, যেটা ভালো মনে করো সেটা তোমরা করো, আর আমাদের কিছু বলার নেই। এবার ওরা জড়াতে আছে, ওরা বলতে যাচ্ছে যে মাস্টার আছে ও থাকি যা করা আছে, বোট স্টার্ট করবো। তা মাস্টার বললো যে বোট স্টার্ট করা যাবে না, ও আছে তোমার বাইরেই টুরিস্টের লাইন, তো ডাকাত ওই মানে এই কাংড়ানে বেরিয়ে যাচ্ছে, যদি কোনো বোট ফরেস্টের বোট চাপানো আছে কিনা সেখান কি চলে করতে বিশ্বাস নেই, হচ্ছে বোট থাকলে শব্দ হলি পর ওরা এই ফরেস্টের বোট যদি ধরে। এখন ওরা ওই ভাই বললো যে তোরা গোড়ায় আগায় থাক, আমরা গোড়ায় থাকতিস, থাকে আমাদের তো জিনিসপত্র সব তুলে নেচে নিলে আমাদের আর কোনো বাবার যন্ত্রণা নেই। আমরা রাত্রি গভীর জঙ্গলে খালের ভিতরে ওই মানে বনের কানায় চুকু ধরে বসে রয়েছি, কি করবো, 3টে লোক মাথা বন্ধ পাচ্ছি না। ওরা যাওয়ার সময় অল্প কটা মুড়ি আমাদের নৌকো ছিল, তা ওরা তুলে নিয়ে বলতেছে এইখান কি চলে, এই মুড়ি কটা কাল জলের কাজ কর না, বাড়ি তো কখন যাবি তার তো ঠিক নেই, আচ্ছা তোমার না খাই তো ফকাবি সেটা তো বুঝতে পারতিস। তা বলতেছে যে আচ্ছা তোমার আমরা ওরা ওই চলে গেল আস্তে আস্তে বাইয়ে ওরা চলে যাচ্ছে, আর আমরা 3টে বসে, আমি তো চোখ যন্ত্রণায় থির পাচ্ছি না। এবারে আমার গোলা একটা হাত ছিল, তাও সে হাতটা এরকম মারে, তোর গোলা একটা কি ঠিকলো রে, ওরা এরকম ভাই আমার বোতাম খুলে একটা দেখা 4000-5000 টাকার মতো হাত ছিল, হাতটা তুলে নিচ্ছে। তা প্রথম ছোট সেই হাতটা নেওয়া ও নিয়েছে, তাহলে স্যার হাতটা নেবেন না, তুই যদি জীবনে বাঁচতে পারবি তুই হারের মায়া করে কি করে, সেও তো ঠিক, আর যদি না বাঁচি আমি হার কি করবো, সেও তো একটা যুক্তির মধ্যে কথা। তা সে তুলে নিয়েছে, এ তো নেওয়া প্রথম ছোটেই আমার ধরার সঙ্গে সঙ্গে সে হাত তুলে নিয়েছে। নেওয়ার পরে সে তো ওই জায়গায় এবার আমরা চুপ করে বসে আছি, বসার পরে তারপর 3জন চিন্তা করতেছি কি করবো, যে কিভাবে বেরোবো নৌকো ডাঙ্গা বাইয়ে যাবো কি করে বাড়ি। এবার
একটা মানে ওই জুয়ার বন্যা হয়ে যাওয়ার পথে একটা ছোট জায়গা সরু মতো দুনিয়া আছে। হুম আর ওরা তো বললো যে আমরা গোড়ায় থাকো, তোরা আগায় থাক। হুম আবার পেছন দিকে আমরা সোতে তো রোদের ডাড় বুটি নিয়ে আমরা বাই যেতে পারবো না। এখন আস্তে আস্তে গাছের গাদা ধরে ধরে আমি বলছি কি ওইভাবে আস্তে আস্তে ছাড়িয়ে দিয়ে আস্তে আস্তে গাছের গাদে ধরে ধরে ওই সেই দুনিয়াটার মুখে হাঁট হুম উগনতে ফুড়ে অন্য জায়গা দিয়ে বেরিয়ে পড়ো। হুম আর সেই জায়গায় জল কম ছিল, হচ্ছে নৌকো সেখান থেকে পার হওয়ার মতো পয়সা নেই। সেখানে হরকাস কাটা প্রচুর বড় ধানি গাছ আর বড় হরকাস কাটা আছে। সেখানে সেই জায়গাটা নৌকো ধরে আমি বললাম যে আচ্ছা দেখ আমার চোখ যন্ত্রণা ফির পাচ্ছি না, তোরা দুজন নেমে টানে কিনতে। হুম এবার ওরা দুজন টানিয়ে নৌকোটা পার করতেছে, যে ভাই দুনিয়াটা ওপাশে গেছি গিলে আমি বলছি, নৌকোটা কিন্তু ধর। আমি একটা ওই পেছন দিকে আমাদের তক্তা আছে ছোট, এরকম তক্তার এই মানে একটা হাইল মতো পেছনে আর একটা কিছুর গায়ে বাজে আমি ধরে রাখবো না, তোরা দুজন থালা দিতে টেনে টেনে আস্তে আস্তে বেই বেই ওইভাবে চলে যাস করে। হুম তারপরে ওই আমি পেছন দিকে আছে তোমার ওই একটা আমাদের যে যে ইয়ের তক্তার উপরে শুই থাকি, সেই তক্তাগুলো এক হাত করে তক্তা আমি ওই অন্ধকারে ওই নৌকোর খোপের কোলে হাত পুঁতে পুঁতে কেন্ডে বের করে নে আমি এত ওই একটা তক্তার গায়ে একটা লাঠির গায়ে জড়িয়ে এরম হালির মতো এরম বুটের যেরম ধরে এরম ধরে রাখি। আর আমি বললাম যে তোরা দুজন থালা দুটো নে, দুপাশে এরম ভাই একটু টান। হুম টেনে টেনে 1-1.5 ঘন্টা টেনে টেনে রাত্রি সেই 11:30 মানে 10:30 ডাকাত ধরেছে। হুম আর ওরা হচ্ছে তোমার 1 ঘন্টা মতো আমাদের সঙ্গে এইসব করে গেরিয়েছে। হুম যাওয়ার পরে আমরা হচ্ছে ওখান থেকে ওদের মানে বাইরে বেরিয়ে গিয়ে 1.5 ঘন্টা মতো থালা টেনে টেনে একটা নৌকো পাইছি, সে ত্রিবেণী পার্টি। তারা রাত্রি মানে জাল টেনে টেনে ওরা ঘুম পড়েছে প্রচুর, বলে ডাইকে তুলতে পারতি না। হুম ডাইকে আমরা বললাম যে তোমাদের কাছে ফোন আছে? তা বললো যে ফোন আছে কিন্তু ফরেস্টারের নাম আননি। হুম তা আমরা বললাম যে ফরেস্টের সঙ্গে কিভাবে যোগাযোগ করবো, আমাদের তো এরকম সব ডাকাত করে নিয়েছে, আমাদের তো নৌকায় কিছু রাখেনি, তাদের এই 1 প্যাকেট বিড়ি দাও। হুম বিড়ি পর্যন্ত আমাদের কিছু রাখেনি নৌকায়, তা ওরা 1 প্যাকেট বিড়ি দিয়েছে। দিলে আমরা বললাম যে আমাদের 4 নম্বরের লাইনে নৌকো আর কজন আছে পাশে? তো বললো যে 3-4 খানা আছে। আবার থালা বই বই তাদের গায়ে গিয়ে রাত্রি ফরেস্টের বোর্ডের গায়ে ফোন করলাম। রাতে ফরেস্টের বোর্ড বললো যে আমরা যেতে পারবো না, কালকে সকালবেলা আমাদের সৈন্যকালীতে মিটিং আছে, আমরা নদীতে উঠে আসি। তা আমরা বললাম তাহলে আমি একটা পাশি নৌকা আমার এরকম সব তুলে নিতে আমি কিভাবে আসবো, তুই তো কার কাছে ডাল বুটে আলাদা আলাদা করে আয়। তাহলে যে এখন গোন মুখ কেউ ডাল বুটে দেয়। তা বললো যে আমি তোমার যদি না ব্যবস্থা করে তাহলে আমার ব্যবস্থা করতে হবে। তুই তুই কি ব্যবস্থা করবি তা কর দেখি। আমি বললাম গ্রামের তো আমি বাড়ি আছে কারো ফোন দিয়ে ফোন করে নেবে দেশের তো বোর্ড আনবো, কিন্তু দেখ কি করবি। সেই যে মতো রাত্রে আছে তোমার বাড়ি ফোন করাতে আছে রাতে তখন 3টের সময় গিয়ে দোকান একজন যে তেল নিয়ে আইনি তোমার এখান থেকে ঘাটাতে বোর্ড নিয়ে সেই 3 ঘন্টা বোট চালিয়ে আমার গায়ে গেল, গিয়ে সেই নৌকো আমার ওখান থেকে টেনে বাড়ি নিয়ে আসে। তা আমি এই 8 দিন মতো ওই যে চড় মেরেছে আমার এই চোখে, 8 দিন আমি চোখ মাথা বালিশে মাথা দিতে পারিনি, এত জোরে মানে আমার চোখে যে আঘাত লেগেছে। এখন আমি তো ছোট লেখাতে ভালো বুঝতে পারিনি, মানে এরকম একটা পরিস্থিতি। আর ডাক্তার দেখি তো চোখ ভালো করতে একটা এই 24 সালে করেছে, আর 25 সালে 8 বছর যে আছে তোমার ডাকাত করেছিল, সেই ডাকাতি আছে তোমার এরকম আমরা তোমার আমরা শুনতে পেলাম দাদার কাছ থেকে যে সুন্দরবনের জঙ্গলে বাঘের মুখ থেকে ফিরিয়ে আনার ঘটনা সত্যি এ এক মর্মান্তিক এবং বেদনাদায়ক ঘটনা। সাথে 24 সালে যে ডাকাতের কবলে পড়েছিলেন এবং আমরা 25 সালের ঘটনাটা শুনবো। বিশেষ করে দাদা আমার একটা প্রশ্ন আছে এখানে, যে এই ডাকাতরা কি বাংলাদেশের মনে হয় না ভারতের? বাংলাদেশের না, আমরা তো ওখান থেকে এসে আমরা থানায় গিয়েছিলাম। আমাদের হচ্ছে তোমার মানে টোটালে হচ্ছে তোমার মানে এই 24 সালে এই যে 25 সালে যে ডাকাতি আমাদের হয়েছিল, 25 সালে ডাকাতিতে হচ্ছে আমাদের হচ্ছে তোমার মানে 8 খান নৌকো একই দিনই রাত্রি ডাকাত করেছে আমাদের। 8টা নৌকা, 8 খান নৌকো ওটা মানে 24 সালে আমার একা ডাকাত করে নিয়ে বেরিয়ে গেছে, আমি একা ছিলাম খালের মুখেতে। আর 25 সালে 8 খান নৌকো এক জায়গাতে ডাকাত করে বেরিয়ে গেছে। এবার ওরা হচ্ছে ওই ডাকাতি করে যাওয়ার পরে আমাদের সেই এই একই পরিস্থিতি, সব একই জিনিসপত্র সব তুলে নিয়ে গেছে, কোনো বাবার কিছু নেই, ও বাড়িতে বোর্ড নিয়ে তারপর নৌকোটা নিয়ে। কোন জায়গায় হয়েছিল ঘটনাটা একটু বলুন, কিভাবে করেছিল? আমাদের ধুলে বাবানি পশুরতলা খাল বলে একটা জায়গা আছে, সেখান থেকে আছে তুলে নিয়ে গিয়েছিল। আমি হচ্ছে ওখান থেকে আমি সকালবেলা আমার মাতব্বারদের টিএমসির বড় মাতব্বার ছিল, সেখানে আমি যোগাযোগ করি আমাদের মানে জেলা পরিষদ অনিমেশদার কাছ থেকে
যোগাযোগ করে নিয়েছিলাম যে দাদা আমার তো এরকম রাত্রি ডাকাতি করে 8খান নৌকো ডাকাতি করেছিল। উনি আমার যোগাযোগ করে দিয়েছিল ফরেস্টার স্টাফদের আছে যে এরকম 8খান নৌকো ডাকাতি হয়ে গেছে, বললো যে তুই ওখানে থাক, তোর কাছে এখন স্পিড বোট যাবে। আমি ওখান থেকে নৌকো বেরিয়ে আসতেছিলাম, বলে তুই ওখানে গ্রাফি মারি থাক। তবে আমাদের গ্রাফিটার সব তো হাঁটার দিয়েছে, তা গাছের গায়ে ধরে বুঝছিলাম। এর এরই মধ্যে আধা ঘন্টার কলেগে আমার গায়ে আমার মাতবারেও ছিল, আমার মানে সৈন্যখালীর কনভেনার ছিল চিত্তদা, ওখানে আমাদের সঙ্গে মানে স্পিড বোটে গিয়েছিল আমার সঙ্গে দেখা করার জন্য। মানে 8খান নৌকো ডাকাতি খুব দুঃখজনক ঘটনা। তাই এবার দাদা গিয়েছিল, গিয়ে বললো যে তুই নৌকো আছে ছেড়ে দিয়ে ওরা আস্তে আস্তে যাক, আর আমরা দেশের থেকে বোট ফোন করে দিয়ে ওরা বোটে চলে যাক, আর তুই আমাদের সঙ্গে কোথায় ডাকাত করেছে আমাদের সঙ্গে আমাদের স্পিড বোটে বোট। আমাদের সঙ্গে ওরা 5-7খানা মেশিন নিয়ে গিয়েছিল, আর আমাদের মানে মাতব্বারা ছিল মানে কনভেনারের যারা দায়িত্ব পালন করে সৈন্যখালী রেঞ্জের ভিতরে, তারা আমার সঙ্গে গিয়ে আমার কাছ থেকে মানে ইনকারিতে গেল, গিয়ে আমি দেখালাম যে আমার এই জায়গাতে ডাকাত করে নিয়েছে বা এখানটা 8খানা নৌকো পর পর ডাকাত করে নিল, নিয়ে এই ধরতে বেরিয়ে গেল। নিয়ে ওরা আমার পুরো টোটালে 1-1.5 ঘন্টা মতো স্পিডে ঘুরালো, যে আমি ওদের মানে চেনালাম যে এই ডাকাতগুলো এসে এসে ওরা টোটালে মানে সুন্দরবনের ভিতর দিয়ে যেসব জায়গাগুলো দিয়ে আছে তোমার ডাকাত করে নিয়ে যে মানে দুনে ফুড়িগুলো আছে সেইগুলো স্পিড বোটে ওদের ঘুরিয়ে দেখালাম। ঘুরিয়ে দেখানোর পরে তারপরে ওরা তো আর মানে বনে উঠে মানে দেখিনি, ওরা তো সব মানে ওরা ঘুরে টুরে দেখে নিয়ে আমার বললো তোমার কোথায় নামিয়ে দিলে সুবিধা হবে। আমি বললাম যে আমার 10 নম্বরে নামিয়ে দাও, আমি সেখান থেকে আমার ভাগ্নেরা আমি ফোন করে দিলে আমার বাইক নিয়ে চলে যাবে। তারপরে ওই ওরা ওখান থেকে ফোন করে দেওয়ার পরে আছে আমার বাইকে তুলে নিয়ে আসার পরে আমরা থানায় গিয়েছিলাম। আমাদের 8খানা ফোন ছিল, তার মধ্যে 3খানা ফোন বড় ছিল, মানে 8খানা করে 8খানা ফোন ছিল। এবার তার মধ্যে একটা তোমার মানে একটা ফোনে সেল লোকেশন ট্যাপ ছিল, সেই ফোনটা আমরা মানে টোটালি আমরা তারপরের দিন থানায় গিয়েছিলাম। থানায় যাওয়ার পরে বড় বাবুর সঙ্গে মাতব্বারদের সঙ্গে কথা বলে গেছি, মাতব্বার বললো যা ওখানে বড় বাবুর সঙ্গে আমরা বলে দেওয়া আছে, তোরা গেলে তোদের কাছে অভিযোগটা জিজ্ঞাসা করবে, তোরা সেভাবে বলবি, আর তোদের ফোনের লোকেশন ট্যাপটা কি আছে তোরা সেভাবে গিয়ে দিস কেন। আসলে বড় আমরা থানায় আমাদের কোস্টাল সুন্দরবন কোস্টাল থানা আমাদের, ওখানে যাওয়ার পরে বড় বাবু আমাদের ডেকে নিল যে বলো তোমাদের কিভাবে ডাকাত করেছে, কোথাতে ডাকাত করেছে, তোমাদের কি মানে ডকুমেন্টসের বা ফোন টোন কি মানে আছে সেইগুলো আমাদের দিয়ে যাও, আমরা ফোন লোকেশন ট্যাপে ফেলি। এবার আমাদের এই অ্যাড্রেসগুলো লিখে নিল, কতটা কাঁকড়া ডাকাতি করে নিয়েছে ওরা, বা কতটা নৌকো কত আনেমনিক কত টাকার জিনিস তোমাদের নিয়েছে, সেরকম একটা হিসেব ওরা করলো যে 8খান নৌকো তো ম্যাক্সিমাম 8 লাখ টাকার মাল ওরা নিয়ে চলে গেছে। মানে সেই হিসেবে মানে বড়বাবু আমাদের লিখে একটা কেসের একটা ইয়ে দিয়ে রিসিভ কপি দিয়েছে, যদি কোনো ধরা পড়ে তাহলে আমরা তোমাকে জানাবো। আমরা ফোন লোকেশন ট্যাপ দেওয়ার পরে 5 দিন পরে একটা ফোন লোকেশন ট্যাপে একটা ধরা খেয়েছিল, সেটা হচ্ছে আমাদের মানে জয়নগর কুলতলি থানার লোক, ঠিক আছে। ওখান থেকে ও হচ্ছে তোমার ও ধরে নিয়ে এসেছিল আমাদের থানায়। ধরে নিয়ে আসার পরে আমরা তখন বনে গিয়েছিলাম, তখন আমাদের সবার ফোন নাম্বার থানায় দেওয়া আছে, আমাদের কাছে ফোন করেছিল। তা হচ্ছে তোমার আমরা ওখান থেকে বললাম যে আমরা তো সবে নদীতে তুই 2-3 দিন আছে, আমরা তো এখন চলে গেলে আমাদের তো কোন ক্ষতিই যাবে, তা আমরা কিভাবে যাও, তাহলে বললো তো যে তাহলে কি করবো, ওকে চালান দিতে। আর বললাম যে আরো তো নগর লোক ছিল, তাদের কাছে একটু ডেকে ডেকে নাও, হচ্ছে তোমার যদি চিনতে পারে ওকে। তো লোকেশন টাইপে যখন ধরা খাইছে, ওরা ছাড়া কি আর বাইরের লোক হবে, এবারে অনেক লোক বলে হ্যাঁ এরাই আমাদের ডাকাত করে। তারপর ওকে চালান দিয়েছিল, তারপর যে কি করেছে আমরা তো ওই ওখান থেকে জামিন টামিন দিয়ে ছাড়িয়ে গিয়েছি সেটা আমরা বলতে পারবো না। কিন্তু এই বছর আবার এই সুন্দর এই 26 সালের আমাদের নতুন মানে বন শুরু হবে, এই আর 2 দিন পরে আমরা নামবো নদীতে। এখন ঠাকুর ভরসা কামনা করি সবসময় যে আমরা ভালো থাকতে পারি বা ভালো। তাহলে ভারতের ডাকাতরা এরকম করছে, আর কুলতলির দিকের লোকেরা এরকম অনেকবার করেছে, অন্যান্য মৎস্যজীবীদেরও বক্তব্য আমরা শুনেছি। আমাদের এতে ধরা খেয়েছে, মানে ফোন লোকেশন ধরা খাইছে ওরা। এটা হচ্ছে এখানে আমরা এমন একটা জায়গায় থাকি, সেখানে হচ্ছে তোমার টুরিস্টের বোট চলে আপাতত চোরাগাজির কোলে ম্যাক্সিমাম সারাদিনে 100 বোট থাকে শীতকালে, এখন তো 10-12 খানা করে যায় ডেলি। কিন্তু মানে ওই জায়গাটা কি আর ওরা মানে ফরেস্টের লোক মানে চাপ থাকে খুব, ওখানে ডাকাতি করার চারদিকে ব্যাপার না, কারণ ওখানে একটা মানে ওই সুন্দরবনের যারা টুরিস্ট করতে যায় তাদের বোর্ডে কতটা মহিলা থাকে, তাহলে তাদের সিকিউরিটি গার্ড, তাদের সিকিউরিটি গার্ডটা কে দিচ্ছে, ফরেস্টার ডিপার্টমেন্ট দিচ্ছে। তাহলে ফরেস্ট ডিপার্টমেন্টে তো ওখানে কি আর ডাকাতি হবে সেটা কি ওরা চাবে? নিশ্চয়ই চাবে না। তাহলে সেখানে ওরা সেরকম ভাবে একটা পজিশন করে রেখেছে, তার ফল থেকে ওরা ওখান থেকে বনের ভিতর থেকে ডাকাতি করে নিচ্ছে। তাই এমন একটা পজিশন হতেও পারে
যে এরা ওই সুন্দরবনে যদি কোনো বোর্ড যদি মনে করে যে ডাকাতি করবে, এরা ডাকাতি করে নিতে পারে, কারণ ওর 8-10 খানা করে ওদের কাছে মেশিন আছে। হ্যাঁ, এই জন্যই তোমার সরকারকে আমরাও বলবো যে আছে যতটা মানে আমরা সুন্দরবনকে যতটা আমরা কিন্তু গাছপালা কাটি না বা পশু জীব জানোয়ার আমরা মারি না, আমরা শুধু গরিব মানুষ শুধু মাছ কাঁকড়া সংগ্রহ করার জন্য আমরা সুন্দরবনে বন করি। এইটুকু মানে সরকারের কাছে দাবি থাকবে আমাদের, যাতে আমরা মানে ভালোভাবে মাছ কাঁকড়া মারতে পারি, আমাদের যারা ডাকাতি না করে। বা সরকারকে বলবো যে একটু পড়ার বা মানে ডিউটিটা করলে যারা আমাদের ক্ষতিটা না হয়, এইটুকু বলা ছাড়া আমাদের আর মানে কিছু বলার নেই। আচ্ছা দাদা, ওরা ডাকাতি করে তো জঙ্গলেও উঠে যায় না? ওরা ডাকাতি করে নেয়, ওরা সরাসরি নদী মানে সেদিন ওরা খালে করতে বেরোয় না, ওরা অন্য জায়গায় ঢুকে পড়ে, ঢুকে গিয়ে সেই জায়গাটা ওরা রাতের নৌকোটা রেখে সকালবেলা ওই আমাদের যে কাঁকড়াটা বাঁধা আছে ওই কাঁকড়াটা পুরো টোটালটা কেন চেঞ্জ করতে হবে। কারণ আমার যে কাঁকড়াটা কেন বাঁধা আছে সেই কেনটা তো যদি ও যদি লোকালিটির পারে ধরা খায়, তাহলে নিশ্চয়ই আমি কেন দেখলে বুঝতে পারবো যে এই কাঁকড়াটা আমার হাতের বাঁধা বা এই কাঁকড়াটা আমি কেন দিয়ে আমার কেনের বাঁধা। সেই জন্য ওদের ওরা নিজস্ব কেন কিনে নিয়ে আসেন, এসে বনের ভিতরে ওরা ওই সব ওই দাদে কেটে কেটে ওই ক্যানগুলো চেঞ্জ করে নিয়ে ওরা আবার নূতন করে আচ্ছা তোমার ওই কেন্দ্রে বেঁধে আবার ওরা আবার ব্যাগে পুরে নে দেশে চলে যায়। সেখান থেকে ওরা ওদের এমন একটা সিস্টেম করা আছে, কোনো কাঁকড়া ব্যাপারী বড় বড় কাঁকড়া ব্যাপারী ধরা আছে, দেখা যাচ্ছে আমি 10 কুইন্টাল কাঁকড়া দেবো, রাতারাতি কাঁকড়া দেবো, তোর 50,000 টাকা যদি কাঁকড়ার কুইন্টাল থাকে তুই আমার 40,000 টাকা দিবি, 10,000 টাকা দিতে হবে না, 50 কুইন্টাল কাঁকড়া রাতারাতি তোমার আছে ব্যাপারীদের আড়তে ঢুকে যায়, ওরা মানে আবার ভোরবেলা চালান দিয়ে দেয়, আমাদের আর কাঁকড়ার কোনো খোঁজ হয় না। আমরা যে গরিব মানুষ সেই গরিব মানুষ এই মানে বিশেষভাবে আমি অনুরোধ জানাবো যে এই অসহায় পরিবারগুলো বাঘ কুমিরের মুখে থেকে কাঁকড়া ধরে, আর সুন্দরবনের ভারতের মধ্যে যে সমস্ত ডাকাতরা আছেন তারা মন পরিবর্তন করে আসা দরকার, এবং তারা যেন এইরূপ কার্য না করে, আর এই সমস্ত বিষয়কে আমরা দেখতে পাই। দাদা, আমরা আর একটা বিষয় জানবো যে সুন্দরবনের মধ্যে সাপের ভয়ঙ্করতা, সাপ কেমন বড় বড়, বা সাপের মুখে পড়েছেন বা সাপের বিষয়ে একটু শুনবো। সাপের বিষয়টা বলতে গেলে হচ্ছে এখন সুন্দরবনের ওপরে সরকার এমন একটা মানে নিষেধাজ্ঞা করে রেখেছে যে সুন্দরবনের কাঠের উপরে তো একদম কোপ দেওয়াই যাবে না, যেটুকু শুকনো ডালপালা মানে ভেঙে আমরা ওই রান্নাটা করি, কিন্তু আমাদের কাঁচা কাঠের গায়ে ওই মানে আমাদের পারমিশনে লেখা নেই যে মানে বা নিষেধাজ্ঞা আছে যে কোনো কাঁচা কাঠের গায়ে হাত দেওয়া যাবে না, আমরা অলরেডি কাঁচা কাঠ কাটিনি। সেই করলে বনের ভিতরে সাপটা বেশি অংশ থাকে, কিন্তু আমাদের যেটুকু দেখা আমরা ওই নদীর কাঁকড়া দোন বেতে বেতে দেখা যাচ্ছে হঠাৎ মাত্র একদিন আমাদের একটা সাপ, অনেকই সাপ পড়েছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে একটা বড় সাপ পড়েছে, ওরকম বোধ হয় 8-10 হাত একটা তোমার পদ্মগুরু সাপ মানে কেপটি সাপ মতো আমাদের সামনে পড়েছিল। হচ্ছে তোমার আমরা 3 জন নৌকো বেয়ে যাচ্ছি, হঠাৎ মাত্র ওই মানে খালের পাড়াপাড়ি জল হয়েছে, ও ওই জলে নেমে পড়লো, জলে নেমে পড়ে আমি মানে মাঝিয়ানা করি, আমি বললাম যে সামনে সাপ পার হচ্ছে, নদী আছে তোমার খাল পার হচ্ছে, তোরা নৌকো বাস নে। এবার সেই ওরা বললো কই, আমি সামনে তাগি দেখ বড় বিশাল বড় পদ্মগুরু সাপ পার হচ্ছে, সাপটার গা পুরো একদম হলুদ হয়ে আছে, আর সাপটা যতটা এরকম মোটা 8-10 হাত লম্বা, তা আমরা তো ওর দিকে আমাদের হাত পা লোম একদম পুরো খাড়া দিয়েছে যে এ তো বাঘের থেকে বিশাল রুবিয়া, যদি মানে আমার যে লোক নৌকোয় বসে আছে ও যদি ওই মানে ওই যে জলের কানারটা যদি ওই যদি মানে জলে পাড়িয়ে আসতেছে, ও কিন্তু ডালা ধরে, তো আমার মানুষ ওই নৌকোয় বুঝলি তার চেয়ে হাইট হবে ওর ডালা, মানে ডালাটা পুরো থালার চেয়ে বেশি হবে। এবার আমরা বললাম যে যা মা যা বিশ্বকর্মা যা এই আছে তোমার ঠাকুরের নাম ডাকতেছি আমরা, যা পারি যা। ও অলরেডি কোনো আমাদের সঙ্গে মানে কোনো রাগ দেখালো না, সরাসরি ও পারে গিয়ে আমাদের সামনে নৌকো আট দে একটা হেতালি গাছের গায়ে গিয়ে ধরলো। ওই জুয়ার বেলাটা ওরা ছোট ছোট ওই যে একটা এক রকমের সাদা কালো কাঁকড়া পাওয়া যায়, ওটা আমরা তোমার ওই গাছু কাঁকড়া বলি, ওই গাছু কাঁকড়া ওরা জুয়ারের সময় ওই যে চালার ভিতরে কাঁকড়া তো থাকতে পারে না, জুয়ার উঠে গেলি ওরা তখন গাছের গায়ে ধরে, ওই গাছের গায়ে থাকে, সেই গাছের গায়ে ওরা ওই জুয়ার বেলা ওই ঢোড়ের সাপগুলো বেরিয়ে ওই গাছ ঢোড়ের বেরিয়ে ওই সমস্ত ওই জল দিয়ে চুরি ওই কাঁকড়া গুলো দূরে ওরা খায়, ওদের হচ্ছে খাওয়াটা হচ্ছে এই। এবার ওই সাপটা টোটালে এই পারে আমাদের নৌকোর সামনে দিয়ে পারিয়ে টোটালে একটা বড় একটা গাছের ঝাড় আছে তোমার ওই হচ্ছে তোমার ওই হেতালি গাছের ঝাড় আছে, হেতালি গাছের ঝাড়ে ওই রকম মানে ও এরকম ভাবে 2টো পেজ দিল, তার লেজ এখন নিচেই থেকে গেল। তা আমরা শুধু আপাতত আধা ঘন্টা শুধু ওর ভাবটা দেখলাম যে হচ্ছে ও
এই আমরা মনে মনে ভাবছি এর মাথায় মানে মনি অবশ্যই আছে, কারণ এই সাপের যা দেখছিস গ্রোথ আর যা বড় দেখছিস এর মাথায় শিওর মনি আছে। এটা সাপুড়িরা যদি ধরতে পারতো তা বিশাল একটা মানে অনেক খেলা দাম, ছিল। মনির দাম। অনেকটা দাম ছিল সাপের, কিন্তু ওরা তো ধরতে পারবে না, ওর পর তার ধরারও নিষেধ আছে সাপ। এই আছে প্রচুর। আমরা মাছ কানা ধরতে গেলে অনেক ওই নৌকোর কানাদে আমরা এই যেরকম আগের গনে নদীতে 8-10 দিন আগে আমরা গিয়েছিলাম, অনেকটা জল উঠেছে, হঠাৎ মাত্র আমাদের নৌকো তোলাতে 7 করে একটা বড় কেউটি সাপ বেরিয়ে গেল, গিয়ে মানে বনের ভিতরে উঠে গেছে। এরকম আমরা প্রচুর দেখি, বেশি অংশ 5-6 হাত করে 4 হাত করে বেশি অংশ দেখা যায়। বনের সাপটা বেশি অংশ কালো রূপটা হয় বেশি, কারণ ওদের রাগটা কম কিন্তু ওদের বিষটা বেশি। ওরা তো ওই মানুষের সঙ্গে সবসময় দেখা হয় না, আর আমাদের লোকালিটিতে প্রায় সময় সাপ চলাফেরা করে, এদের রাগটা মানে বেশি। এটা মানুষ দেখলি মানে ফোপায় গোংরায় বেশি, কিন্তু বনের খোলে ঢোলের খোলে সাপ যেসব সাপ ঢুকে থাকে ওদের রাগটা কম, কারণ ওদের মানুষের সঙ্গে দেখা হয় না। ওরা স্বাভাবিক নিজের মাছে মানে আস্তে আস্তে নামা ওঠা করে, ওদের খুব একটা রাগ না, কিন্তু ওদের বিষটা বেশি। ওখানে যদি মানুষের কোনো যদি কাংড়ায় বা আমাদের মাথার উপর দিয়ে বহুত সাপ, আমাদের পরে ওই লউডুকা সাপ দেখাচ্ছে, আমরা আছে খালের ভিতরে যখন ঢুকছি তখন প্রচুর সাপ আমাদের মাথা, ওই যে আলটা বুটে আছে গাছের গায়ে, ও হঠাৎ মাত্র আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে। এবার হঠাৎ মাত্র ঠান্ডা লাগলো কেন তাকিয়ে দেখি সেই লাউডুকা সাপ মানে মাথার উপরে, ওর মাথা গাছে বডির তলায় আমাদের ওই মানে যে আলটা বুটে আছে ওর মাথার তলায় আমাদের মানে মাথা ঠেকে গেছে। এই যে সাপ যে ছেলে যে খেয়াল করে নিত এরম বলি আমরা। ওই ভাই অনেক সাপ আমরা দেখি নদীর খাড়িতে প্রচুর, কিন্তু সাপের আমরা এই 22 বছরে আমি কারো দেখিনি যে সুন্দরবনের উপরে বন করতে গিয়ে কারো সাপে কামড়িয়েছে, এটুকু আমরা পাইনি। লোকালিটির পারে অনেক সাপে কামড়িয়েছে আমরা দেখেছি, কিন্তু সুন্দরবনের পর সাপে কামড়ানো আমার 22 বছরে দেখানি। কিন্তু আমরা প্রচুর মানে এই সুন্দর এই লোকালিটির থেকে জঙ্গলের ভিতরে প্রচুর বড় সাপ আছে বা আমরা দেখেছি। আচ্ছা আচ্ছা। আর একটা বিষয় আমরা শুনবো যে কুমিরের বিষয়টাকে এবার বলুন, যে জলে কুমির, ডাঙায় বাঘ, সুন্দরবনের এক প্রবাদ বাক্য। এবার আপনাদের সংগ্রাম কুমিরের সাথে। আমাদের কুমিরের সঙ্গে সংগ্রাম বলতে ধরো আছে, ওরা তো এমনি অনেকটা চরে উপরে বসে থাকে ওরা, তোমার মানে যখন ওরা ওই মানে কুমিরগুলো এমন একটা টাইপের হয়, ওরা সবসময় নদীতে ডুমেরে থাকতে পারে না, ওদের যে কোনো একটা কুল ধরতেই হবে। কারণ ওরা বেশি অংশ শীতকালের টাইপই, যেখানে সকালবেলা উঠে পা রোদটা লাগবে সেই রোদটার দিকে ওরা সবসময় সেই চরটাই ফলো করে বেশি, সেই চরে ওঠে বেশি। কোল মতো জায়গা যেখানে বাতাস উত্তরে বাতাসে লাগে না, সেরকম একটা জায়গায় ওরা বেশি অংশ একটা গরম শরীরের গরম নেওয়ার জন্য টোটালি সেরকম জায়গায় থাকে। এবার সেখানে থাকে আমার নিজেরই আছে নৌকায়, আমরা যেরকম আছে তোমার আমার 3খানা কাইন মাছ আমি আছে তোমার নাকাল মানে দড়িতে বেঁধে রেখেছি খালের মুখে। ও রাত্রি করেছে কি আছে তোমার মানে কাইন মাছের ওই ওরা তো কাঁকড়া ওই হাতিড়িয়ে খায়, এবার ওরা ওই কাইন মাছটা আমার খালের মুখে একটা ছিটি মেরে বাঁধা আছে, ওই কাইন মাছ হঠাৎ মাত্র নুড়ে উঠেছে। আমি বলি কাইন মাছ নুড়ে উঠলে কেন এত জলে, তো নড়ার কথা না। টর্চ মারলাম, দেখলাম কুমিরের চোখ ঝুলতে রাত্রি। আমরা বললাম কি নৌকোর গ্রাফি তো আছে তোমার কাইন মাছের পেছনে কুমির লেগে, সে আমার নৌকোটা ওই 10 হাত 15 হাত গ্রাফি তুলতে তুলতে সে কাইন মাছের ছিটি টিটি তুলে এসে ও মানে বেরিয়ে গেছে, মাছ ধরে নিয়ে বেরিয়ে যাচ্ছে। আমরা ওই কাইন মাছ ধরার জন্য যাচ্ছি, আর ও পুড়ে সেই মানে ওই ছিটে আর ওই কাইন মাইনে মানে সমান ডুবোচ্ছে আর তুলতেছে। তা ওই একবার মাইনে চলে গেলে আর ধরা যায় এরকম একটা জিনিস। তা ও কুমির এমন বড় কুমির আছে, ও মানে আমাদের তো ওই নৌকোর মতো বুকের যে সোড়া পড়ে ওই রকম সোড়া আছে তোমার, ওদের এত বড় হয়। হ্যাঁ আপাতত আমরা সবসময় প্রায় সময় দেখি 15 হাত তারপর তোমার 10 হাত করে কুমির এভেলেবেল আমাদের সুন্দরবনে করে। আর কুমির হচ্ছে ওরা আমাদের এই দিকটা ডিম পাড়ে না, ডিমটা হচ্ছে ওরা সাগরের যেসব ওই মাসুয়ার দিকে যে বড় বালির চর আছে ওই দিকটা ডিম পাড়ে, এদিকে ডিম খুব একটা পাড়ে না, আমরা দেখিনি কোনোদিন ডিম বা কুমির ডিম দেখিনি। আচ্ছা, ম্যাচুয়ার দিকটা বেশি। এবারে দাদা একটা বিষয় শুনবো যে ভূত আপনাদের ডাকে, ভূত এরকম পেচ্ছাপ করে, ভূত গাছের উপরে থাকে বা নাম ধরে ডাকে, কুঁই দেয়, এই সমস্ত ভূতের একটা ঘটনা যা সম্মুখীন হয়েছেন সেই বিষয়টা শুনবো। ওটা ওই উপসর্গ মতো ধরো রাত্রে একটা গ্রাফিতে আছে, এবার অনেক লোক অ্যাক্সিডেন্ট হয় জঙ্গলে, আর যেসব জায়গাগুলো অ্যাক্সিডেন্ট হয় সেসব জায়গায় আছে তোমার অনেকক্ষণ তার মানে আকৃতি একটা থেকে যায়, সেই আকৃতির ফলে দেখা যাচ্ছে সেই খালের মুখে থাকলে একটা মানে রাত্রি যে শুয়ে পুড়ে চিন্তা হয় যে এই খালে এই লোকটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। এবার ওইটা মনে করতে 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 দেখা যাচ্ছে তোমার হঠাৎ মাত্র রাত্রি উই উই এরকম করে দেখতে, অথবা টর্চ মারতেছি কিছু দেখা যাচ্ছে না। এবার
আমাদের একটা নৌকো ওই মানে চোরা গাছের ভিতরে একজন শুয়েছিল, সে মালের উপরে লোক ডাকতেছে, টর্চ মারতে লোক খুঁজে পাচ্ছে না। ও বুঝতে পেরেছে যে ভূত আমার পায়ে লেগে গেছে। আচ্ছা। ও গ্রাফিটা তুলে ও আছে যেখানে লোক চলে গেছে সেখানে আবার সেই গ্রাফি তুলে ও এসে আমাদের সঙ্গে গল্প করতেছে যে ওই জায়গায় সমান আমার বাঁচাও, আমার বাঁচাও করতেছে। তা বাঁচাবো যে কাজ যে বাঁচাবো সেটি তো টর্চ মারতে তা খুঁজে পাচ্ছি না। আচ্ছা। তাহলে নিশ্চয়ই হচ্ছে উপসর্গ বা ভূত আমাদের পেছনে লেগে গেছে, আমরা সেখানে থাকতে হলাম না, গ্রাফি তুলে চলে আসলাম, এরকমই আছে। হুম। তাহলে সাপের সাথে সংগ্রাম, কুমিরের সাথে সংগ্রাম, বাঘের সাথে সংগ্রাম এবং ভূতের সাথে সংগ্রাম করে সুন্দরবনের মৎস্যজীবীরা এইভাবে তাদের সংসার চালাচ্ছেন। এইভাবে তারা লড়াই করে নিজেদেরকে বাঁচিয়ে রেখে ছেলে মেয়েদের মুখে ভাত তুলে দিচ্ছেন। সুন্দরবনের এক বিষয় আমরা জানতে পারলাম, সুন্দরবনের সমস্ত চরিত্র, সুন্দরবনের জঙ্গলের জীবজন্তুদের চরিত্র এবং মৎস্যজীবীদের তাদের কার্যক্রম সম্বন্ধে আমরা, তাদের সংগ্রাম সম্বন্ধে আমরা এই ভিডিওতে জানতে পারলাম। আর আপনাদেরকে ধন্যবাদ দিই, সুন্দরবনের এই বিষয়ে জানতে পারলেন। আমাদের পরিকল্পনা সুন্দরবনকে তুলে ধরা, সুন্দরবনকে আরও মানুষের সম্মুখে জানাবার এবং এই সমস্ত মানুষকে আমরা স্যালুট জানাই যারা সংগ্রাম করে তাদের পরিবারকে দুবেলা দুটো খাবার তুলে দিচ্ছেন। দাদা, আপনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর আমরা আপনাকে পেয়ে খুবই আনন্দিত এবং খুশি যে আপনার কাছ থেকে সমস্ত বিষয় আমরা শুনতে পেলাম। আর আপনাকে বিশেষভাবে আমরা ধন্যবাদ জ্ঞাপন করি। আমরাও চাই যে সুন্দরবনের মানুষের উপরে সবাই জানুক যে গরিব মানুষ কিভাবে নির্বাচন মানে এই দুটো মানে ভাতের জ্বালায়, মানে এই যে আমাদের সুন্দরবনের উপরে এমন একটা জিনিস, ভগবান যদি আমরা এই নদীতে নামি, যদি আমাদের ফিরি ওখান থেকে যদি ফিরি না আসে তাহলে আমার আর ফিরে আসা হলো না। তা এরকম ভাবে নির্বাচন মানে নির্ভয় বাদ, এই যে আমাদের দুঃখ যে ক্ষোভের যে বা সংসার চালানোর যে মানে জন্য যে আমরা যেসব কাজ করি, আমরাও চাই যে সুন্দরবনের উপরে মানুষ সবাই দেখুক যে এ কতটা দুঃখজনক ঘটনা বা কতটা মানে কষ্টজনক হলি বা কতটা সংসারের পরিস্থিতি হাল হলি এই কর্মটা সে তারা বেছে নেয়। বেছে নে, সত্যি। ওরা তো কিভাবে ওষুধ চেয়ে নিয়েছে, আর আমাদের কাছে গল্পটা তো শুনলেন কিভাবে। ওরা তো ওষুধ চেয়ে নিয়েছে, আর আমরা ওষুধপত্র কিছু কেনা ছাড়া আমাদের কোনো গতি নেই। ঠিক। তাহলে কিভাবে আয় করতে হয় আমাদের? হ্যাঁ, এইভাবে জীবন নিয়ে মৃত্যুর মুখে। ছেলের 5 লাখ টাকা ব্যয়, তাহলে ওই ছেলের হচ্ছে 5 লাখ টাকা আমার এখানে আছে তোমার দুয়ার অপারেশন করা, পন্ডিচারি অপারেশন করা আছে তোমার, এতে আছে তোমার মানে হাঁটুটা ছিল না, একদম আমি পুরো 1 বছর বিছানা সজ্জা ছিলাম। আমি তো 6 মাস পন্ডিচারি চিকিৎসাধীন আছে তোমার ওখানে। আমার গিন্নি আর একটা ধর্মশালা ছিল, সে তারপরে সে থাকতো না, কাজ চলে গেছিল। আমার পা ভাজ হতো না, কলকাতা ফেলেই ছিল, কলকাতা ফেলে গেছিল। সব এই যে লোহার তার দিয়ে দিয়ে ভেঙে দিয়েছে। জীবনের তাগিদেই বাঁচার জন্য আবার মৃত্যু মুখে ছুটে যেতে হয়। এ এক সুন্দরবনের পৃথিবীর মধ্যে এক লার্জেস্ট ম্যানগ্রোভ সুন্দরবন, আর এক রুরাল এরিয়া। আর সুন্দরবনের জীবন ধারা আমরা এই সমস্ত বিষয় জানতে পারলাম। সাথে থাকুন, সঙ্গে থাকুন।